আমার শতরূপের কাছে আসতে হবে না, কিন্তু রাহুল দা এই প্রশ্নটা থাকবে। আপনি বলছেন পলিটিক্যাল কোনো ইস্যু নয়, একেবারে বাঙালি অস্মিতা, বাঙালির আবেগ, তাহলে তো এক রাজ্যের প্রশাসন আরেক রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলবে, এটাই তো হওয়া উচিত। যদি সেটাকে নিয়ে শুধু প্রতিবাদ হয়, রাস্তায় নামা হয়, তাহলে অবশ্যই শতরূপ বা কংগ্রেস বা বিজেপি তাহলে তারা তো বলবে যে এটাকে পলিটিক্যাল ইস্যু করা হচ্ছে। অবশ্যই তার আগে শতরূপ, তার আগে শতরূপ। সংক্ষেপে কথা বলছি। প্রথম কথা, মমতা ব্যানার্জি আপনার কাছে হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি, আপনি আর যাই বলুন না কেন, দয়া করে শিশুদের পরিত্রাণ নেই কথাটা আপনি বলবেন না। রাত পোয়ালে তমন্না বলে একটা 9 বছরের বাচ্চা মেয়ের জন্মদিন, যাকে জেতার আনন্দে আপনি খুন করেছেন। একটা 9 বছরের মেয়েকে সকেট বোম ছুড়ে ছিন্নভিন্ন করে দিয়েছেন। শিশুদের নাম মুখে আনবেন না, আপনি আর যা দিয়ে পারেন রাজনীতি করুন। দ্বিতীয় কথা, আমি তরুণ জ্যোতিকে বলছি, পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলা থেকে লক্ষ লক্ষ শ্রমিককে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। এটাকে নিয়ে 100 বার কথা বলতে হবে, কথা বলা প্রয়োজন। কিন্তু এইটা যদি আজকের এই বিতর্কের উত্তর হয়ে থাকে, তাহলে তরুণজ্যোতি যদি এইটাকে বাঙালির ওপর অত্যাচার বলে দেখে যে কেন বাঙালি শ্রমিককে বাইরে কাজ করতে যাচ্ছে, তাহলে তরুণজ্যোতি বিজেপির প্রতিনিধি হিসেবে এখন এবিপি আনন্দে বসে তুমি কি অ্যাপিল করবে যে পশ্চিমবাংলায় অন্য রাজ্যের যত শ্রমিক আছেন এই মুহূর্তে বাংলা থেকে বেরিয়ে যান? তার কারণ আপনারা অত্যাচারিত পশ্চিমবাংলায় এসছেন, তার মানে আপনাদের রাজ্যে আপনাদের উপর অত্যাচার হয়েছে, বঞ্চনা হয়েছে। বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করুন, ব্যাগপত্র গোছান, পশ্চিমবাংলা থেকে বেরিয়ে যান। নিশ্চয়ই বলবে না, আমরা কেউ বলবো না। অতএব বাংলায় কাজ থাকা দরকার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সেটাকে নিয়ে 100 বার আমরা আলোচনা করবো, কিন্তু তার সঙ্গে আজকের এই বিষয়ের কোনো সম্পর্ক নেই। 2, 3 নম্বর কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছেন এর সঙ্গে কোনো ভাষা আন্দোলন, বাঙালি অস্মিতার কতদূর সম্পর্ক আছে আমাদের সন্দেহ আছে। প্রশ্নটা এখানে খালি ওনার এখন মুজিবুর রহমান হওয়ার ইচ্ছে হয়ে থাকতে পারে জয় বাংলা বলে, কিন্তু সেইটা এখানে আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মিটিং করছেন, মিছিল করছেন, সব করছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু একটা রাজ্যের সরকারের প্রধান হিসেবে আপনার রাজ্যের শ্রমিকদের জন্য যে সরকারি ব্যবস্থাগুলো আপনার নেওয়ার প্রয়োজন আপনি কতটা নিয়েছেন? আজকে একটার পর একজনের পর একজন শ্রমিককে বিভিন্ন রাজ্যে এই যে হেনস্থার শিকার হতে হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্য সচিব কটা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটাকে নিয়ে এই কনসার্নটাকে রেজ করেছেন, কোঅর্ডিনেট করেছেন, কেন হচ্ছে না হয়েছে দেখেছেন। কেন্দ্রের সরকারের দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রক্ষণাবেক্ষণ করা। কেন্দ্রের সরকার যদি সেই দায়িত্বে ফেল করে থাকে, পশ্চিমবাংলার পক্ষ থেকে রেসিডেন্ট কমিশনার দিল্লিতে রয়েছে। গত 1 মাসে 1.5 মাসে আমরা জানতে চাই রেসিডেন্ট কমিশনারের দপ্তর থেকে দিল্লিতে কেন্দ্রের সরকারের কাছে কতবার এই টপিকটাকে রেজ করা হয়েছে। 3 নম্বর কথা আমি যেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে, যে এই যে বিজেপির পক্ষ থেকে বা বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটছে, ধরো কেরালাতেও তো 22 জন না 27 জন কতজনকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে, একজনকেও তো ডিপোর্ট করার পরে ফেরত নিতে হয়নি। কেন না, তারা জেনুইনলি আইডেন্টিফাইড, তাদের ডকুমেন্ট জাল ছিল। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, কখনো মহারাষ্ট্র থেকে, কখনো ঝাড়খণ্ড, এই কি বলে তার রাজস্থান, হরিয়ানা থেকে যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কেন এরকম হচ্ছে? কোচবিহারের শ্রমিককে রাজস্থান থেকে ডিপোর্ট করা হলো, পরে তার 10 দিন 12 দিন 1 মাস 1.5 মাস জেল খাটিয়ে বিএসএফ এর সঙ্গে বিডিআর ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে আবার ফেরত নিল। তার মানেটা কি? তাদের ডিপোর্টেশনটা ভুল ছিল। আজকে তাহলে অকারণেই গরিব মানুষগুলোকে যারা 1.5 মাস ধরে জেলে নরক যন্ত্রণা ভোগ করালো, সেই সরকারি অফিসারদের কি শাস্তিটা হবে বা কি শাস্তি হয়েছে? আর আমার শেষ কথা, আমি দেখছিলাম গতকাল এবিপি আনন্দে একটা খবর, খুব গুরুত্বপূর্ণ খবর দেখানো হচ্ছে, কালিয়াগঞ্জের একজন শ্রমিককে কিরকমভাবে জেলে আটকে রেখে তারপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদাতে তার পরিবারের কাছে গিয়ে এবিপি আনন্দ সাংবাদিকরা গেছেন এবং তার পরিবার বলছেন যে দেখুন, এখান থেকে কাজ করতে গেছিল আমাদের ঘরের ছেলে, তার সাথে এই হয়েছে। আমি এটা একটা খাবে কি আমি এটাকে একটা কেস স্টাডি হিসেবে বলছি, যারা শুনছেন তারাও বিবেচনা করে দেখুন। আজকে যদি কেন্দ্রের সরকারের, বিজেপি সরকারের উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে ভারতের মধ্যে কারা কারা বেআইনিভাবে বাংলাদেশিরা ঢুকে রয়েছে সেটাকে চিহ্নিত করা, তাহলে বলো তো এইটা কেন হচ্ছে? ধরো একজনকে আইডেন্টিফাই করা হলো, তাকে পাঠিয়ে দেওয়া হলো, এটা যদি জেনুইন আইডেন্টিফিকেশন হয়ে থাকে, তাহলে তার যে পরিবার আছে, অন্য রাজ্যে তারা ঘরপত্র করে গেছে, তারাও তার মানে বাংলাদেশ থেকে আসা। একটা ক্ষেত্রেও তো আমরা দেখছি না কেন্দ্রের সরকারের পক্ষ থেকে সেই রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে বাকি পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করার কোনো চেষ্টা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে, একটা লোককে ধরে তার ধর্ম দেখে, তার ভাষা দেখে তাকে বর্ডার পার করে দিয়ে সামগ্রিকভাবে যে বিজেপির একটা মুসলিম বিদ্বেষের রাজনীতি, সেইটাকে প্রমোট করা ছাড়া এর পেছনে আর কি উদ্দেশ্য থাকতে পারে? যদি কোনো রকম ভাবে দেশের স্বার্থের প্রশ্ন এখানে থাকতো, তাহলে ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে অভিযোগ করেছেন এবং প্রতিবাদের জন্য তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। দেখুন, সেই আরো একটা ভোট, সেই ভোটের আগে আবার এনআরসি এবং সিএ ইস্যু, শাসক বিরোধী সব পক্ষ একদম পথে নেমে পড়েছে। তবে যেটা বিশ্বনাথ দাও কিছুক্ষণ আগে বলছিলেন, সাধারণ মানুষের যে ইস্যু, সেই ইস্যুগুলো এই রাজনৈতিক আচ্ছাচিতে কোথাও চাপা পড়ে যাচ্ছে, তাই তো শতরূপ? আমি কতগুলো কথা বলছি, মানে প্রথম কথা হচ্ছে যে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা এবং ডিপোর্ট করা,
এটা ভারত যেদিন স্বাধীন হয়েছিল সেদিন থেকে হয়ে আসছে। তার জন্য কিছু বিশেষজ্ঞর কেন আজকে মনে হচ্ছে যে মোদী বিরাট নতুন কাজ করছেন এবং এটা হওয়া খুব দরকার ছিল, একদিন বিরাট বকেয়া ছিল, আমি বুঝতে পারছি না। এনারা নিশ্চয়ই আমার থেকে বেশি জানেন, কিন্তু এটা জওয়াহরলাল নেহরুর সময় থেকে গতকাল পর্যন্ত কি 15 দিন আগে পর্যন্ত এটা ইউজুয়াল প্রসেস। আমাদের দেশে ফরেন ট্রাইব্যুনাল আছে, নিয়মিত ধরপাকড়া ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে এই ডিপোর্টেশনের নামে যেটা হচ্ছে তা হচ্ছে একটা একেবারে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে করা একটা নাটক, যে কারণে গত 1 মাস ধরে বিষয়টা একটা অন্য চেহারা পেয়ে গেছে। তা যদি না হতো তাহলে আজকে যাকে পাঠানো হচ্ছে তাকে আবার 1 মাস পরে 1.5 মাস পরে দেশে ফিরিয়ে আনতে হতো না। আজকে খুব সহজে এটা বলে দেওয়া যায় যে কৃষ্ণনগর পুলিশ তো কি সুন্দর 100 জনকে ছাড়িয়ে এনেছে। তাহলে একটা গণতান্ত্রিক দেশে 100 জন গরিব মানুষকে কোনো অপরাধ না করে যে ধরা পড়ে থাকতে হলো, তার জন্য বিচারটা কে করবে এবং যারা এই কাজটা করলো তাদের শাস্তিটা কি হবে, এটাকে নিয়ে আমরা কেউ কথা বলবো না? আমাদের শরীরে যদি মানুষের রক্ত থেকে থাকে এক কথায় বলে দেবো যে ছাড়িয়ে তো এনেছে, কোনো অসুবিধা নেই, সুতরাং ইচ্ছে মতো ধরো, কৃষ্ণনগর পুলিশ আবার কি ছাড়িয়ে আনবে? দ্বিতীয় কথা আমি একটা বলছি, অনুপ্রবেশ হয় কিভাবে? দুভাবে হয়। এক, ঘুরপথে বর্ডার পার দিয়ে কেউ যদি লুকিয়ে চুরিয়ে এদেশে চলে আসে। 2, যারা ভিসা নিয়ে আসে, ভিসা এক্সপায়ার করার পরেও তারা যদি থেকে যায়, তারা নিজের দেশে ফেরত না যায়। এই দুটো ক্ষেত্রেই দায়িত্ব কেন্দ্রের সরকারের। এখানে কতগুলো নাম শুনলাম, সাদরা ডি, জাভেদ আলী, আজাদ মল্লিক, অঙ্কিতা, কৃষ্ণকান্ত বণিক, নিউটন দাস। এই 6টা ব্যক্তির মধ্যে একটা মিল আছে, এই 6 জনই ভারতে ঢুকেছে কেন্দ্রের সরকারের অপদার্থতায়। আমার কোনো আপত্তি নেই বা আমাদের পার্টির বা কোনো মানুষের কোনো আপত্তি থাকবে না ভারতে ঢোকা প্রত্যেকজন ইললিগাল নাগরিককে চিহ্নিত করা। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে যদি গোটা আলোচনাটা শুরু হয় তুমি ঢুকে আসার পরে কি হচ্ছে তারপর থেকে, তুমি ঢুকলে কোত্থেকে, কেন ঢুকলে, কাকে টাকা দিয়ে ঢুকলে, কার অপদার্থতায় ঢুকলে, কার ব্যর্থতায় ঢুকলে, তুমি ঢুকলে বলে তোমার পাপে আর 50 জনকে কেন আজকে সন্দেশ চোখে পড়তে হচ্ছে, এই কোনো কিছুকে নিয়ে আমরা আলোচনা করবো না। 100 বার এটা আমাদের একটা গত 5-7 বছর ধরে বলে আসছি, পশ্চিমবাংলায় 1000টা দুর্নীতির মতো করে ডকুমেন্ট তৈরির দুর্নীতি চক্র তৃণমূলের আমলে যেভাবে তৈরি হয়েছে, তার ফলে সাধারণ মানুষ আজকে একটা সন্দেহের পাত্রে হয়ে গেছে। পশ্চিমবাংলায় তৈরি হওয়া একটা জেনুইন মানুষের জেনুইন ডকুমেন্টও আজকে একটা সন্দেহের সামনে পড়ে গেছে যে নিশ্চয়ই এখানে ওই ভিডিওকে পয়সা খাইয়ে, কি তৃণমূলের নেতাকে পয়সা খাইয়ে জালপথে তৈরি হওয়া ডকুমেন্ট। কিন্তু মুশকিল হচ্ছে কি তৃণমূলের পাপ, কি বিএসএফ এর ব্যর্থতা। তার দায়িত্ব তো কোনো সাধারণ গরিব মানুষের হতে পারে না যে একটা 500 টাকা দিনমজুরির জন্য কাজ করতে গিয়ে তার কাছে 3 মাস ধরে জেলে কাটাতে হবে, তারপর বাংলাদেশে পড়ে থাকতে হবে। সুতরাং এবং আজকে কি আমরা এই গোটা আলোচনাটাকে এই বাস্তবতাগুলোকে ভুলে গিয়ে করব যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে একটা রাজনৈতিক প্রস্তুতি চলছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে কয়েকদিন আগে বললেন সেন্সাসের এবার ফর্ম ফিল আপ হবে, যারা যারা লিখবে মাতৃভাষা বাংলা আমরা চিহ্নিত করতে পারবো তারা বাংলাদেশি। কালকে যদি সেন্সাস আমার রাজ্যে হয়, আমি আমার ফর্মে কি লিখবো? আমার মাতৃভাষা বাংলা লিখবো না কি গুজরাটি লিখবো? তুমি কি লিখবে? এখানে আমরা যারা বসে আছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন মাতৃভাষা বাংলা হলে আমাদের চিহ্নিত করতে হবে সে বাংলাদেশি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? যে রাজ্যে বাঙালি খেদাও আন্দোলনের রক্তাক্ত ইতিহাস রয়েছে, যে রাজ্যে হাজার হাজার বাঙালির রক্ত বইয়ে দেওয়া হয়েছিল একটা সময় তারা বাঙালি হওয়ার অপরাধে। আজকে পরেশ রাওয়াল থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীরা যারা কিনা দেশ চালাচ্ছেন, তারা যখন দিনের পর দিন মাছ খাচ্ছে বুঝলাম ও বাংলাদেশি, ও চিড়ে খাচ্ছে বাংলাদেশি, এইগুলোকে বাদ দিয়ে তো আমরা আজকের আলোচনাটা করতে পারি না। সুতরাং এইটা ঘটনা বিজেপির যে হিন্দুস্তানের প্রকল্প এটা চলছিল আমাদের দেশে, তার আলোকে আজকে এটাকে দেখতে হবে। ওইটাকে ব্যতি রেখে খালি এটা ডিপোর্টেশন বললে হবে না, ডিপোর্টেশন তো হবেই। ইল্লিগালি যে দেশে ঢুকে থাকবে তাকে চিহ্নিত করে ডিপোর্ট করতেই হবে, কিন্তু সেই ডিপোর্টেশন যেন এমন না হয় যে কদিন পরে তাকে আবার সরি আমাদের ভুল হয়ে গেছে বলে আবার ফেরত আনতে হবে।